আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম সপ্তাহটি বিনিয়োগকারীদের জন্য ছিল প্রচণ্ড স্ট্রেসফুল, মার্কেট ছিল হাইলি ভোলাটাইল এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারে বড় ধরনের পতন হলো। একদিকে ফ্লোর প্রাইস উঠিয়ে নিতে হবে, এটা যেমন একটা বাস্তবতা ছিল, অন্যদিকে ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর মার্কেটে যে সেল প্রেশার আসবে সেই সেল প্রেশার অ্যাবজর্ব করার মতো শক্তি মার্কেটে ছিল না, যার ফলস্বরূপ এক সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন হারালো প্রায় ৩২,৯০০ কোটি টাকা। আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আমরা sharenews24.com-এর একটি রিপোর্ট তুলে ধরছি। শেয়ার বাজারে ফের অস্থিরতা, অভিযোগের তীর বড়দের দিকে। আজকের এই রিপোর্টটির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা হাইলাইট করছি। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর 5 কার্যদিবসের মধ্যে 2 কার্যদিবস সূচক বেড়েছে মাত্র 36 পয়েন্ট, 3 কার্যদিবসে সূচক হারিয়েছে 216 পয়েন্ট। ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিন বৃহস্পতিবার ডিএসসির বাজার মূলধন ছিল 7,87,904 কোটি টাকা। ফ্লোর প্রাইস প্রত্যাহারের 5 কার্যদিবস পর আজ বৃহস্পতিবার ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 7,54,966 কোটি টাকা। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফসল হল ডিএসসির বাজার মূলধন 32,938 কোটি টাকা গায়েব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এক সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন হারিয়েছে 32,938 কোটি টাকা। এটা ছিল একটা মেজর ব্লো ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম সপ্তাহে। এদিকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের জন্য যারা অনবরত চাপ দিচ্ছিল, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর 2 কার্যদিবস তারা কিছুটা সক্রিয় ছিল, তারপর ফের নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। স্মার্ট বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় হয়ে পড়ায় গত 2 কার্যদিবসে বাজারে বড় পতন দেখা গেল। তারা ফের কম দামে বাজার থেকে শেয়ার তোলার কৌশল নিয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা অভিযোগ তুলেছেন। এই বিষয়টি নিয়ে আমি কিন্তু কয়েকটি পোস্টে কিছুটা আলোচনা করেছিলাম। গত 2 সপ্তাহের আগের আরেকটি রিপোর্ট আমি তুলে ধরেছিলাম sharenews24.com-এর। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পক্ষে এবং বিপক্ষে মূলত 2টি গ্রুপ ছিল। একটি পক্ষের দাবি ছিল ফ্লোর প্রাইস উঠিয়ে না নিলে বাজার স্বাভাবিক গতিতে ফিরবে না। আরেকটি পক্ষের দাবি ছিল আরও কয়েকশো পয়েন্ট সূচক বৃদ্ধির পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে ভালো হয়, অন্যথায় স্বার্থান্বেষী মহল ফ্লোর প্রত্যাহারের সুবিধা লুফে নেবে। সো এখানে যে বিষয়টি হচ্ছে ফ্লোর প্রাইস উঠিয়ে নিতে হবে, এটা কিন্তু মার্কেটের জন্য একটি বাস্তবতা ছিল, কিন্তু ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল আরেকটি বাস্তবতার পরিপ্রেক্ষিতে, মার্কেটে যাতে বিশৃঙ্খলা না হয়, বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এখানে যে একটি পক্ষের দাবি ছিল, বিশেষ করে যারা আগে থেকে হাই রেটে যারা ইনভেস্ট করে আছেন মার্কেটে, তাদের দাবি ছিল আরও কয়েকশো পয়েন্ট সূচক বৃদ্ধির পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে ভালো হয়। সো আরও 1 মাস যদি আমি এর আলোচনাটিতে এই পোস্টটিতে আমি কিন্তু এই আলোচনাটি রেখেছিলাম, যে আমি বলেছিলাম যে আর 1 মাস যদি ওয়েট করা হয় তাহলে মার্কেটে এখন যে একটা হঠাৎ করে যে একটা শক মার্কেটে আসলো, এই শকটা অনেকটা পরিহার করা যেত। কারণ আমরা দেখছিলাম যে ইলেকশনের পর যে মার্কেট চিত্র, সেখানে বেশ কিছু স্টক ফ্লোর থেকে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছিল এবং বাজার কিছুটা গতিশীল হচ্ছিল। এছাড়াও যে 3টি ধাপে ফ্লোর উঠানোর কথা ছিল, সেই 3টি ধাপ পরিপূর্ণভাবে মেনটেন হয় নাই, এটিও একটি বিষয়। আর সুবিধাভোগী যারা আছে তারা সবসময় সুবিধা মার্কেট থেকে নিতে চাইবে, এটাও একটি বাস্তবতা। এখন আমরা তুলে ধরছি আজকের দিনের মার্কেট চিত্র। আজ দিন শেষে সূচকের অবস্থান 6,156, সূচক হারিয়েছে প্রায় 70 পয়েন্ট আর লেনদেন হয়েছে প্রায় 870 কোটি টাকা। গত 3 দিনের যে লেনদেনের ধারাবাহিকতা ছিল, 1,000 কোটি টাকারও কিছুটা বেশি লেনদেন হয়েছে এবং 1200 কোটি টাকার কাছাকাছি লেনদেন পৌঁছেছিল, কিন্তু আজকে কিন্তু অনেকটা লেনদেন কমে যায়। এছাড়া আজকের দিনে প্রায় 287টি কোম্পানির দরে পতন ঘটল এবং তার বিপরীতে মাত্র 84টি কোম্পানির দর বৃদ্ধি পেল, আর অপরিবর্তিত ছিল মাত্র 22টি কোম্পানির শেয়ারের দর। আজকের দিনের বাজারে বড় ধরনের পতন হয়েছে
মূলত বড় মূলধনী কিছু কোম্পানির কারণে। বিকন ফার্মা, বেসকিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ব্র্যাক ব্যাংক, লাফার্জ, শাহজালাল ব্যাংক, ডেল্টা লাইফ, ইউসিবি, এই ধরনের বড় বড় কিছু মূলধনী কোম্পানির কারণেই কিন্তু আজকের সূচকে বড় ধরনের পতন হলো। আজকের দিনের মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে সর্বাধিক লেনদেন হয়েছে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 110 কোটি টাকা। এর পরের অবস্থান ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 109 কোটি টাকা। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 87 কোটি টাকা। ব্যাংকিং খাতে লেনদেন হয়েছে প্রায় 75 কোটি টাকা। টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 74 কোটি টাকা। ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 67 কোটি টাকা। মিসলেনিয়াস, এই খাতে লেনদেন হয়েছে 51 কোটি টাকা প্রায়। প্রিন্টিং অ্যান্ড পেপার অ্যান্ড প্রিন্টিং, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 37 কোটি টাকা। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে আইটি, লাইফ ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরগুলিতে কিন্তু টার্নওভার অনেকটা কমে গেছে। আর বরাবরের মতোই ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স এবং ব্যাংক, এই 4টি খাতে বর্তমানে বেশি লেনদেন হচ্ছে। টেক্সটাইল সেক্টরও কিছুটা আমরা লক্ষ্য করছি লেনদেন বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়ে। এখন আমরা টেকনিক্যালি মার্কেটের অবস্থান দেখে নেব। আমরা যে সাপোর্ট জোনটিকে আইডেন্টিফাই করেছিলাম 6200 থেকে 6180, এই সাপোর্টটিকে কিন্তু আজ রেসপেক্ট করেনি এবং মার্কেট ক্লোজ হলো 6156 পয়েন্টে। সো আমরা ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সে যেটি লক্ষ্য করছি, একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট আজ ব্রেকডাউন করলো। এবং উইকলি চার্টে যদি আমরা মার্কেটের এখন অবস্থান দেখি, এই জোনটিতে একটি সাপোর্ট রয়েছে 6150 পয়েন্টে একটি সাপোর্ট রয়েছে। আমরা এর আগের আলোচনায় আপনাদের জানিয়েছিলাম মার্কেট এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করছে, কিন্তু আজকে এই টেকনিক্যালি এই সাপোর্টটির নিচে নেমে যাওয়াতে মার্কেটে কিন্তু অনেকটা প্যানিক সৃষ্টি হয়েছে। এছাড়া অনেকেই কিন্তু ফোর্স সেল, প্যানিক সেল কিংবা ফিয়ার সেলের শিকার হয়েছেন। এখন আমরা ফিবোনাচি এক্সটেনশন চার্ট নিয়েছি এবং এই চার্টে আমরা লক্ষ্য করছি আজ যে পয়েন্টটিতে সাপোর্ট পেল সেটি হলো 6126 পয়েন্ট এবং এখানে রয়েছে 127% এক্সটেনশন যে সাইকেলটি ফিবোনাচি চার্টে এই জোন থেকে সাপোর্ট নিল এবং দিন শেষে এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্টের মধ্যে প্রবেশ করলো। এখন টেকনিক্যালি মার্কেটের যে সাপোর্ট পয়েন্টটি রয়েছে সেটি 6148 পয়েন্ট। আর যেহেতু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট মার্কেট ব্রেক করেছে 6180 লেভেলে, এই সাপোর্টটি এখন রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং তার উপরে 6200, এখানেও মার্কেট ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এখন। সো এই দুটি রেসিস্ট্যান্স হিসেবে এখন অ্যাক্ট করবে। 6180 থেকে 6200 এই জোনটি এখন রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। সো টেকনিক্যালি আমরা যদিও মার্কেটের যে গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো মার্কেট ব্রেকডাউন করছে, কিন্তু আমরা যদি কোয়ালিটেটিভ গ্রাউন্ড থেকে মার্কেটকে বিচার করি, মার্কেটে কিন্তু সবগুলো স্টকে ইকুয়ালি সেল প্রেশার নেই। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে বড় মূলধনী কিছু কোম্পানি, এখনও 12টি কিংবা 13টি কোম্পানি ফ্লোরে অবস্থান করছে। সেগুলোর ফ্লোর প্রাইস যদি ইমিডিয়েটলি প্রত্যাহার করা হয় তাহলে মার্কেট কিন্তু ফার্দার আরও কারেকশন হতে পারে এবং সেক্ষেত্রে উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিতে পারে এবং এই সাপোর্ট পয়েন্টটি রয়েছে ইন্ডেক্স পয়েন্টে 6077 পয়েন্টে রয়েছে উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এই সাপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এবং ইনভেস্ট করার জন্য একটি ভালো জোন। সো বড় মূলধনীর যে 12টি কোম্পানি, 12টি কিংবা 13টি কোম্পানি এখনও ফ্লোর প্রাইসে অবস্থান করছে। নেক্সট উইকে যদি ওই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া হয় তাহলে মার্কেট কিন্তু ফার্দার আরও কারেকশন হবে এবং সেক্ষেত্রে টেন্টেটিভ 6077 পয়েন্ট পর্যন্ত মার্কেট নামতে পারে। তবে এক্ষেত্রে আমরা এর আগের সপ্তাহেও বলেছিলাম ইনস্টিটিউশন যদি মার্কেটে অ্যাক্টিভ থাকে, তারা যদি পার্টিসিপেট করে এবং তারা যদি সক্রিয় থাকে তাহলে মার্কেট কিন্তু ইমিডিয়েটলি আবার কামব্যাক করবে। এর আগে আমরা জানিয়েছিলাম যে মার্কেট হয়তো 6200 পয়েন্ট থেকে নিচে নামলেও ইমিডিয়েটলি কামব্যাক করবে। মার্কেট কিন্তু কামব্যাক করেছিল, আমরা ডে চার্ট দেখে নিচ্ছি। সো প্রথম দিন কিন্তু অনেকটা নিচে নেমে গেছিলো 6125 পর্যন্ত, 25 কিংবা আর একটু নিচে নেমেছিল।
সো এই জোন থেকে কিন্তু ইমিডিয়েটলি কাম ব্যাক করে এবং এর পরদিনও কিন্তু এই জোনটিকে রিটেস্ট করে কিন্তু কাম ব্যাক করে। কিন্তু গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি মার্কেট এই সাপোর্ট পয়েন্টটিকে আজ রেসপেক্ট করেনি। ৬২০০ থেকে ৬১৮০ এটি একটি ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল মার্কেটের জন্য, কারণ মার্কেট দীর্ঘদিন ধরে এই জোনটিতে কনসোলিডেট হচ্ছিল। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ছিল মার্কেটের জন্য। সো আজকে কিন্তু মার্কেটে ইনস্টিটিউশন পার্টিসিপেশন কিছুটা কম ছিল, কিছুটা কম অ্যাক্টিভ ছিল, যার কারণে মার্কেট কিন্তু অনেকটা নিচে নেমে যায়। সো বড় মূলধনের ওই যে 12টি কিংবা 13টি কোম্পানি এখনও ফ্লোর প্রাইজে অবস্থান করছে। ডিপেন্ড করছে ইনস্টিটিউশন কতটা অ্যাক্টিভ রোল প্লে করছে। ইনস্টিটিউশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে মার্কেট ইমিডিয়েটলি কামব্যাক করতে পারে, আর মার্কেট যদি কামব্যাক করে ৬২০০-র উপর ঘুরে দাঁড়াতে পারে, মার্কেট স্ট্রং থাকবে এবং মার্কেট গতিশীল থাকবে এবং বিভিন্ন স্টকে আমরা হয়তো আবার নতুন করে র্যালি দেখতে পাবো। আরেকটি বিষয় হচ্ছে এখন কিন্তু 60 to 70% স্টকে কিন্তু আজকের দিনে আমরা যেটা লক্ষ্য করেছি সেল প্রেশার কিন্তু সিগনিফিক্যান্ট ছিল না, কিন্তু বড় বড় মূলধনীর কিছু কোম্পানি মার্কেট সেন্টিমেন্টকে আজকে নষ্ট করে। বিকন ফার্মা, বেসকিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ব্র্যাক ব্যাংক, লাফার্স, এই ধরনের কিছু বড় মূলধনী কোম্পানি মার্কেট সেন্টিমেন্ট কিন্তু আজকে ডিস্টার্ব করে, নষ্ট করে। আর বেশিরভাগ কোম্পানি আমরা লক্ষ্য করছি যে কোম্পানিগুলো আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে বায়ার ছিল না, সেই কোম্পানিগুলো কিন্তু গত 3 দিনে বিশেষ করে রবিবার, সোমবার এবং মঙ্গলবার ম্যাক্সিমাম সেল প্রেশার চলে গেছে। এখন আজকের দিনে এবং গতকালকেও আমরা লক্ষ্য করেছি ইন্ডেক্স ছিল 40 পয়েন্ট মাইনাস, সো আজকে ছিল 70 পয়েন্ট মাইনাস। বিশেষ করে এই বড় মূলধনী কোম্পানিগুলোকে সাপোর্ট না দেওয়ার কারণে মার্কেট সেন্টিমেন্ট ডিস্টার্ব হয় এবং ওই কোম্পানিগুলোতে কিছুটা পেনিক সেল কিংবা ফিয়ার সেল আমরা লক্ষ্য করেছি, কিন্তু সিগনিফিক্যান্ট তেমন সেল প্রেশার কিন্তু বেশিরভাগ স্টকে ছিল না। এছাড়াও আজ কিছু কিছু কোম্পানির শেয়ারের দর কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে। টপ গেইনারে বেশ কিছু স্টক আমরা লক্ষ্য করছি। কিছু কিছু কোম্পানি সেল প্রেশার কাটিয়ে উঠে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, যেমন জিবিবি পাওয়ার আমরা আজকে দেখলাম টপ 10 গেইনারের মধ্যে রয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংক ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, ঘুরে দাঁড়িয়ে এই স্টকটিও কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করছে। এছাড়াও এর আগে যে স্টকগুলি পতনের শিকার হয়, যেমন ফুয়াং ফুড, ভালো রকমের প্রাইস অ্যাকশন হচ্ছে এবং বড় ভলিউমে এখন লেনদেন হচ্ছে। ফরচুন অনেকটা সেল প্রেশার কেটে গেছে এবং ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। সো এ ধরনের কিন্তু আরও অনেকগুলো কোম্পানি রয়েছে, যদিও সেগুলো হয়তো 2%, 3% আজকেও হয়তো নেগেটিভ ছিল ওভারঅল মার্কেট সিচুয়েশনের কারণে, কিন্তু মেজর যে সেল প্রেশার ছিল সেই সেল প্রেশার কিন্তু বেশিরভাগ স্টকে কেটে গেছে। সো আমরা যেটি বলতে চাইছি এখন সেটি হচ্ছে মার্কেট নিয়ে আসলে খুব বেশি প্যানিকড হওয়ার মতো এখন আর নেই। মার্কেট কিন্তু মেজর যে শকটা সেটা কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে এবং মার্কেট কিন্তু অনেকটা, আমরা যদি পার্সেন্টেজ হিসেবে বলি, রাফলি হয়তো 70 থেকে 80% সেল প্রেশার মার্কেট অ্যাবজর্ব করে নিয়েছে। এখন মার্কেট হয়তো আগামী সপ্তাহে মার্কেট ধীরে ধীরে ব্যালেন্সড হতে শুরু করবে। সো হঠাৎ করে আসলে অনেকগুলো স্টকের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার কারণে মার্কেট কিন্তু পরিপূর্ণভাবে সেই শক্তিশালী অবস্থানে ছিল না যে ইমিডিয়েট মার্কেট সেটাকে অ্যাবজর্ব করে নেবে। সো একটু টাইম লাগবে। ইনস্টিটিউশন পক্ষ থেকে পার্টিসিপেশন ছিল এই সপ্তাহে, কিন্তু আজকের দিনে পার্টিকুলারলি আজকের দিনে অনেকটা ইনঅ্যাক্টিভ মনে হলো এবং যার কারণে কিন্তু টার্নওভারও কিন্তু আজকের দিনে অনেকটা কমে গেছে। সো এখন আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কোন সেক্টরগুলি সামনের দিনগুলোতে ভালো করতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানি ফ্লো যেখানে বেশি সেখানে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাও বেশি। এখানে আমরা দেখছি কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে পারফর্ম করছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। যদিও এই সেক্টরটি এখনও প্রাইস অ্যাকশনে আসেনি উল্লেখযোগ্যভাবে, আমরা হয়তো 2-1টি স্টক প্রাইস অ্যাকশন করছে, কিন্তু বেশিরভাগ স্টকই কিন্তু এখন অনেক নিচে অবস্থান করছে, তলানিতেই প্রায় পড়ে আছে। এছাড়াও ব্যাংক সেক্টরে কিন্তু আমরা লক্ষ্য করছি টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, টেক্সটাইল সেক্টরে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। সো যেখানে মানি ফ্লো বেশি সেখানে ভালো হওয়ার সম্ভাবনাও বেশি। এছাড়া অন্যান্য সেক্টরগুলি যেগুলো ভালো করার সম্ভাবনা রয়েছে, আইটি সেক্টর আমরা কিন্তু বারংবার ফোকাস করছি, আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ডগুলো দীর্ঘমেয়াদের জন্য ভালো হতে পারে।
লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য যারা চিন্তাভাবনা করছেন, মিউচুয়াল ফান্ডগুলি কিন্তু ভালো সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এন্ট্রি নেওয়ার জন্য। এছাড়াও ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে প্রিন্টিং অ্যান্ড পেপার এই সেক্টরের কিছু কিছু স্টক কিন্তু এখন অনেক আন্ডার রেটে রয়েছে, সেগুলো এন্ট্রি নেওয়ার জন্য ভালো পজিশনে রয়েছে। এবং ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরেও কিন্তু কিছু কিছু ভালো পারফর্মিং স্টক এখন অনেক আন্ডার রেটে রয়েছে। সো ইন শর্ট, আমরা আশা করছি নেক্সট উইক থেকে মার্কেট ব্যালেন্সড হতে শুরু করবে। এই সপ্তাহটি ছিল অ্যাকচুয়ালি সেল প্রেশার অ্যাবজর্ব করার মতো একটা চ্যালেঞ্জ মার্কেট ফেস করেছে, এবং আগামী সপ্তাহ হবে আস্তে আস্তে ধীরে ধীরে যে মার্কেট তার যে গতিপথ, মার্কেট ব্যালেন্সড হতে শুরু করবে এবং সেক্টর ওয়াইজ হয়তো কিছুটা মুভমেন্ট আমরা দেখতে পাবো, এবং ভালো মানের কিছু স্টক হয়তো তলানি থেকে ঘুরে দাঁড়াবে এবং ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে বাকি 12টা কোম্পানির শেয়ারের দর যদি ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া হয় ওই কোম্পানিগুলোর, তাহলে মার্কেটে কি বড় রকমের সমস্যা হবে কিনা। মার্কেটে আপনারা অলরেডি দেখেছেন, মার্কেটে এতগুলো স্টক যখন ফ্লোর প্রাইস তুলে নিয়েছে, এর আগে যে কোম্পানিগুলো আমরা জানিয়েছিলাম, যে কোম্পানিগুলো অলরেডি ফ্লোরের উপরে ছিল, যে কোম্পানিগুলোতে যে স্টকগুলোতে সেল প্রেশার ছিল না, সেগুলো সামান্য ডিস্টার্বড হলেও কিন্তু ওগুলো আবার ঘুরে দাঁড়িয়েছে। সো এখন ওই 12টি কোম্পানি যদি তুলে নেওয়া হয়, ইমিডিয়েটলি হয়তো সূচকে একটা প্রভাব পড়তে পারে, কিন্তু খুব বেশি অন্য স্টকে খুব বেশি প্রভাব এর পড়বে না। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের বক্তব্য এবং মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।